প্রবীরের এই কথা শুনে গোপাল তাকে মারতে যাবে, এমন সময় হেঁসো তার উপরে ঝাঁপিয়ে পড়ল। পর মুহূর্তেই সবার চোখের সামনে হেঁসো প্রবীরের দেহটা এফোর ওফোর করে ছিঁড়ে ফেলল। রক্তে ভিজল মাটি। সবাই এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। কি রে প্রবীর, আর কত ধোঁয়া খাবি? এবার তো একটু থাম। এই তুই আবার শুরু করে দিলি তো? তোকে কতবার বলেছি সিগারেট খাবার সময় অযথা আমাকে বিরক্ত করবি না। এনে তুই একটা টান দে, দেখবি একেবারে স্বর্গ অনুভব করবি। না না থাক ভাই, তুই খা। বাড়িতে বাবা জানতে পারলে না আমাকে আর আস্ত রাখবে না, ঘাড় ধাক্কা দিয়ে একেবারে বাড়ির বাইরে বের করে দেবে। হ্যাঁ, তোর বাবা না সত্যি এত শাসন কেউ করে নাকি? আরে আমার বাবাকে দেখ, এই গ্রামের সব থেকে বড় লোক, আমাকে কিছুই বলেন না। আমি মদ গাঁজা সিগারেট সবই খাই, কই আমার বাবা একটাও কথা বলে না তো। মাঝে মাঝে তো বাবার সাথেও বসি। ইস, ছি 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 ছি, থাক আর বলিস না। আমার যেন এসব শুনে কেমন একটা লাগছে। কি রে, চাপে পড়ে যাচ্ছিস নাকি? আরে তুই বরং একদিন আমার বাড়ি আয়, তুই আমি আর বাবা তিনজনে জমিয়ে আড্ডা দেব। না, তুই দে আড্ডা, আমার আর আড্ডা দিয়ে কাজ নেই। বাড়ির সংসারটা ধরবো কি করে সেই চিন্তায় রাতে ঘুম হয় না। বাবার তো একটা বয়স হচ্ছে নাকি? সে ঠিক, তবে আমার এইসব নিয়ে কোনো চিন্তাই নেই বুঝলি। আমার বাবা কিনা বড় লোক, ওসব সংসারের চিন্তা আমাকে করতে হয় না। যা সোনা দানা টাকা পয়সা আছে, আমার ছেলে মেয়ে নাতি নাতনি খেয়েও ফুরোতে পারবে না। আর ভাই, তোর মতো যদি আমারও জীবনটা হতো রে, তাহলে কতই না ভালো হতো। গোপাল আর প্রবীর দুই বন্ধু, দুজনেই এই গ্রামে থাকে, কিন্তু দুজনের জীবন পুরোটাই আলাদা। প্রবীর এই গ্রামের জমিদারের বড় ছেলে, এক কথায় বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তানও বলা চলে। এমন কোনো কুকাজ নেই যেটা প্রবীর তার জীবনে করেনি। এমনকি সব রকমের নেশাও তার করা হয়ে গেছে, বিড়ি সিগারেট মদ গাঁজা ইত্যাদি। একবেলা ভাত রুটি না খেয়েও কাটিয়ে দেবে, কিন্তু একবেলা নেশা না করে সে থাকতে পারবে না। বাবার আশকারায় একেবারে উচ্ছন্নে গেছে ছেলেটা, কিন্তু গোপালের সাথে খুবই ভালো বন্ধুত্ব তার। সব কিছু জেনেও গোপাল তার সাথে বন্ধুত্ব বজায় রেখেছে, কারণ প্রবীর আর বাকি 5 জন মানুষের সাথে যাই করুক না কেন, গোপালের সাথে কোনোদিনও কিছু খারাপ করেনি। আর এদিকে গোপাল, যার বাড়ির অবস্থা খুবই খারাপ, খুবই কষ্টে দিন কাটছে তার। পড়াশুনো শেষ করে এখন পুরো বাপটার মাথা থেকে সংসারের ভার নামিয়ে নিজের মাথায় সেই ভারটা কি করে নেবে সেটা তার চিন্তা হয়ে দাঁড়িয়েছে। দুজনে আজ এই সন্ধ্যাবেলায় এই মাচায় বসে আড্ডা জমিয়েছে। তারা দুজনে মাঝে মধ্যেই এখানে আড্ডা দিতে আসে। প্রবীরের মধ্যে হাজারো খারাপ গুণ থাকলেও গোপালের মধ্যে একটাও খারাপ গুণ নেই। ছেলেটা খুবই ভদ্র, তাই প্রবীর মাঝে মধ্যেই তার ভদ্রতা নিয়ে ঠাট্টা করে, আর যার জন্যে গোপাল প্রবীরের ওপর রেগেও যায়। আজ সন্ধ্যা থেকেই আকাশের মুখ ভার হয়েছে, কিছুক্ষণ পরেই বোধহয় বৃষ্টি নামবে। তারা নিজেদের মধ্যে গল্প করছিল, ঠিক এমন সময় তাদের কাছে কানাই হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়ে পড়ে।
কি হয়েছে কি বলি? তোমরা এক্ষুনি আমার সাথে ওই বাঁশ বাগানের দিকে চলো। কেউ যেন হেসরে খুব বাজে ভাবে মেরে ঝুইলে দিয়ে গেছে গো মাঝধারে। কথাটা শুনে প্রবীরের মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। সে একটু থতমত খেয়ে বলল, কি বলছিস কি যাতা কানাই? তোর মাথা ঠিক আছে তো? এসো পাগলা মারা গেছে? কে 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 বললো তোকে? হ্যাঁ, নেশা টেশা করে ভুলভাল বকছিস নাকি? এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে কানাই, তুই ঠিক বলছিস তো রে? তোর কোথাও ভুল হচ্ছে না তো? আমি তো পরশুই হেসো পাগলাকে দিব্যি গ্রামে ঘুরে বেড়াতে দেখেছি। আরে গোপাল বাবু, প্রবীর বাবু, আপনারা বিশ্বাস করেন আমার কোথাও ভুল হচ্ছে নি? গ্রামে তো একেবারে হই হই কাণ্ড। আমার লোকের মুখে শুনে বিশ্বাস হয়নি, তাই আমি নিজের চোখে দেখতে গিয়েছিলাম। সে কি দৃশ্য গো! চোখে মুখে ভয় লেগে আসে যেন ছেলেটার। কি জানি কে খুন করিল গো। তবে তবে যেই করুক না কেন, দেখে নিও বাবুরা, তার কপালে খুব দুঃখ আছে। নিরীহ ছেলে, বাপ মা বুড়া হইয়া গেছে, মাথাটা একটু খারাপ ছিল গো। শেষমেশ ছেলেটার যে এই পরিণতি হবে গো ভাবতেও পারিনি। হয়েছে হয়েছে, বাকি মরা কান্না পরে কাঁদবি। একটা পাগলই তো মরেছে, এমন করছে যেন কি না কি হয়েছে। প্রবীরের মুখে এ কথা শুনে গোপাল একটু রেগে গেল। তারপর প্রবীরকে বলল, পাগল বলে কি তার কোনো বাঁচার অধিকার নেই? তোর মুখে এ কথা শুনতে হবে আমি কোনোদিনও ভাবিনি। আরে আরে না, আরে গোপাল, তুই আমাকে ভুল বুঝছিস ভাই। আমি কথাটা ওভাবে বলতে চাইনি, তুই ভুল বুঝছিস আমাকে। আচ্ছা আচ্ছা, আমাকে যা বলার বলে নিস, এখন চল গিয়ে দেখি কি অবস্থা। চল। এই বলে তারা তিনজন গিয়ে উপস্থিত হলো ওই বাঁশবাগানের মধ্যে, যেখানে হেসো পাগলার মৃতদেহটা কেউ যেন ঝুলিয়ে রেখে গেছিল। তারা বাঁশবাগানের ভিতরে প্রবেশ করা মাত্রই থমকে দাঁড়িয়ে পড়ে। দৃশ্যটা দেখে ভয়ে যেন শরীরের রক্ত জল হয়ে যেতে শুরু করলো গোপালের। দেহটা বিভৎসভাবে ঝুলে আছে। মৃত হেসো পাগলার চোখে মুখে যেন আতঙ্কের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে, যেন সে মরার আগে খুবই ভয় পেয়ে গেছিল। এটা দেখে স্পষ্ট বোঝা যায় যে সে নিজে থেকে গলায় দড়ি দেয়নি। কেউ তাকে খুবই নৃশংসভাবে হত্যা করে এই বাঁশঝাড়ে ঝুলিয়ে রেখে গেছে। কিন্তু এই গ্রামে এই কাজ করার মতো কারই বা এত সাহস হবে? বিষয়টা খুবই চিন্তায় ফেলে দিয়েছে গোপালকে। হেসো পাগলা গ্রামে এদিক ওদিক ঘুরে ভিক্ষে করত। সে একটু পাগল গোছের লোক ছিল। লোকে কিছুটা হলেও তার বেশভূষা দেখে তাকে ভয় পেত। বাড়িতে বুড়ো মা বাপ ছাড়া আর কেউই ছিল না তার। তারাও আজ মৃত্যুর সাথে লড়াই করে চলেছে। সারাদিন হেসো যা ভিক্ষে করে আনত তাই দিয়েই তাদের পেট চলত। এখন হেসোর এই অবস্থা শুনে তার মা বাবার যে কি অবস্থা হবে সেটাই ভাববার। এদিকে প্রবীরের মুখে যেন কোনো বাক নেই। সে যেন লাশটাকে দেখে একটু চিন্তায় পড়েছে, তবে এ চিন্তা অন্যরকম চিন্তা। একদিন রাতের বেলায় গোপাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই মাচায় বসে আড্ডা দেবে বলে। হঠাৎ সে ওই বাঁশবাগানটা থেকে একটা আর্তনাদ শুনতে পায়। কেউ যেন যন্ত্রণায় ছটপট করছে। খুবই বিপদে পড়ে এ চিৎকার করে চলেছে সেই মানুষটা। কৌতূহলের সাথে গোপাল দেখার চেষ্টা করে যে বাঁশবাগানের ভিতরে ঠিক কি ঘটছে। সে একটা ঝোপের আড়াল থেকে দাঁড়িয়ে দেখে এই গ্রামের জমিদার বাবুর ছোট ছেলে মাটিতে পড়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে একটা
অদ্ভুত দেখতে প্রাণী। না, ঠিক প্রাণী না, কোনো মায়াবী জীব বা অন্য কিছু, ঠিক বলে বোঝানো যায় না। ওই জীবটার মধ্যে যেন কোনো প্রাণ নেই। কোনো অদৃশ্য বলে সেই জীব যেন হাত পা নাড়ছে। মুখটা দেখলেই গা শিউরে ওঠে। হাতে পায়ে বড় বড় নখ, কি হিংস্রতার মুখটা। সারা শরীরে মাংস পচা গন্ধ আর কাটার দাগ। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমায়। বাবা, বাবা তুমি কোথায় বাবা? আমায় বাঁচাও। আমায় মেরে ফেলবে বাবা। বাবা বাঁচাও, বাঁচাও আমায়। এদিকে ওই ছেলেটি তার প্রাণের ভিক্ষে চেয়ে চলেছে, কিন্তু তার যে শেষ সময় চলছে সেটা তাকে কে বলবে। নিমেষের মধ্যেই ওই প্রাণীটি ঝাঁপিয়ে পড়ল ওই ছেলেটির ওপরে। তারপর তার দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিল। ওই প্রাণীটা তার মাথাটা চিবিয়ে খেয়ে ফেলল। মাটিতে পড়ে রইল রক্তে মাখা মুন্ডহীন অচেতন দেহটা। কিরে গোপাল, কি হয়েছে? এরম ভাবে হাঁপাচ্ছিস কেন? ওই 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 বাঁশবাগানে। কি? ওই বাঁশবাগানে কি? ওই ওই বাঁশবাগানে ও ও ও তোর ও তোর ভাইকে মেরে ফেলেছে। কি কি বলছিস তুই? আমার ভাইকে কে মারবে? কোথায় আমার ভাই? গোপালের মুখ থেকে এ কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল প্রবীরের মাথায়। সে খ্যাপা কুকুরের মতো দৌড়ে গেল ওই বাঁশবাগানটার দিকে। কিন্তু কি লাভ? অনেক দেরি করে ফেলেছে প্রবীর। হয়তো আর একটু আগে এলে সে তার ভাইকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারত, কিন্তু এখন আর কোনো উপায় নেই তার। তার ভাই ওই দেহ ছেড়ে অনেক আগেই চলে গেছে। প্রবীর নিজেকে সামলে নিয়ে তার ভাইয়ের মৃতদেহটার দিকে চেয়ে যেন প্রতিজ্ঞা করল, যে এই কাজটা করেছে তাকে আমি ছাড়ব না। তার প্রাণ আমি আমার নিজের হাতে নেব। প্রবীর, প্রবীর শান্ত হ। আবেগের বশে ভুলভাল কথা বলছিস। দেখ, যা হবার তো হয়ে গেছে, এখন কি ভেবে লাভ আছে? না রে গোপাল, আবেগের বশে না, আমি ঠিকই বলছি। আমার ভাইকে যে মেরেছে তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। আমি আজকে রাতেই গ্রামের লোকজনকে নিয়ে আসব এই জঙ্গলে। আমার ভাইয়ের খুনিকে আমি শাস্তি দেবই। প্রবীরের চোখ ক্রমশ রক্তের মতো লাল রং ধারণ করেছে। গোপাল তাই আর বেশি কথা না বাড়িয়ে প্রবীরের কথায় সায় দিল। আজ রাতে সে গ্রামের কটা লোকজন সহ এই বাঁশবাগানে আসবে তার ভাইয়ের খুনিকে সাজা দিতে। যেমন কথা তেমনি কাজ। প্রবীর আর গোটা কয়েক লোক চলেছে তার ভাইয়ের খুনিকে হাতে নাতে ধরতে। তাদের বিশ্বাস যে তারা ওই বাঁশঝাড়ে গেলে নিশ্চয়ই ওই খুনির দেখা পাবে। সবাই যে যার হাতে একটা করে হ্যারিকেন আর একটা হাতে বড় লাঠি নিয়ে হাঁটা লাগিয়েছে ওই বাঁশঝাড়টার দিকে। অবশেষে তারা সবাই এসে দাঁড়ায় ওই বাঁশঝাড়ের সামনে। রাত যত বেড়েছে ততই ভয়ানক হয়ে উঠেছে এই বাঁশঝাড়টা। আশপাশটায় কেমন যেন একটা থমথমে ভাব, বাতাসে একটা গা ভারী ভাব দেখা দিয়েছে।
সবাই বেশ একটু ভয় পেল। কেউ এর আগে কোনোদিনও এই বাঁশবাগানে আসেনি, এই প্রথম তারা এখানে এসেছে, তাও আবার এত গভীর রাতে। সবাই ভয় পেলেও প্রবীর এখনো যেন রাগে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো জ্বলছে। তার শরীরে এখন ভয় কম, রাগ বেশি, কিন্তু গোপালের মনটা কু ডাকছিল। তার কোনোভাবে যেন মনে হচ্ছিল আজ এই বাঁশবাগানে যেন আরো কেউ একজন হত্যা হবে, তাও আবার ওই অদ্ভুত দেখতে প্রাণীটির হাতে। হঠাৎ আশেপাশের বাতাসে একটা মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়ল। বাবারে, আবার কোনো লাশ ঠাস পচে পড়ে আছে মনে হয়। কি পচা গন্ধ, বাবা। হঠাৎ তাদের চোখের পলক ফেলতে না ফেলতেই নিমেষের মধ্যেই কোথা থেকে বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়ালো হেঁসো পাগলা। সবাই তাকে দেখে কি বলবে কিছুই বুঝতে পারল না। হেঁসো পাগলা? না 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 না, এটা এটা কি করে সম্ভব? না 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 না, এটা হতে পারে না। মৃত মানুষ কি করে জীবিত হয়? হ্যাঁ তাই তো, আমরা সেদিন নিজের চোখে তো হেঁসোর লাশ এই বাঁশবাগানে ঝুলে থাকতে দেখলাম, কিন্তু আজ তাহলে আমাদের সামনে এটা কি? সব গ্রামবাসীরাই খুবই আতঙ্কিত হয়ে গেল। আজকে তাদের চোখের সামনে যেটা ঘটছে সেটা তারা কোনোদিনও ঘটতে দেখেনি। এটা এটা কি করে হতে পারে? তোকে তো আমি আর আমার ভাই সেদিন নিজের হাতে মেরে এখানে ঝুলিয়ে দিয়ে গেলাম, তবে তবে তুই আজ এভাবে এখানে কি করে দাঁড়িয়ে থাকতে পারিস? ভয়ের চোটে আবেগবশত প্রবীর সবার সামনে হেঁসো পাগলার মৃত্যুর আসল কারণটা যে বলে ফেলেছে সেটা তার খেয়ালই নেই। এটাই আমি চাইছিলাম। তুই সেদিন আমাকে খুন করেছিলি, সেটা তুই আজ নিজের মুখে সবার সামনে স্বীকার করে ফেললি। দেখ। এই বলে হেঁসো আবারও তার ওই হিংস্র রূপে ফিরে আসে। এদিকে প্রবীর সবার সামনে স্বীকার করে যে সেদিন সে আর তার ভাই মিলে মদ্যপ অবস্থায় কিভাবে হেঁসোকে মেরেছিল। হ্যাঁ, আমি আর আমার ভাই সেদিন আর রাতের বেলায় হেঁসোকে খুন করি। সেদিন রাতে আমরা মদ্যপ অবস্থায় ছিলাম। হঠাৎ রাস্তায় হেঁসোকে দেখতে পাই আমরা। কোনো কিছু কারণ ছাড়াই আমি তার সাথে হাতাহাতি শুরু করি। রেগে গিয়ে হেঁসো আমাকে একটা কামড় দেয়। তারপর আমি নিজের মাথাটা ঠিক রাখতে পারি না। নেশার ঘোরে কাঁচের বোতলটা ছুঁড়ে মারি হেঁসোর মাথায়, আর সঙ্গে সঙ্গে হেঁসো মাটিতে পড়ে ছটপট করতে থাকে। আমি আর আমার ভাই তার মরার অপেক্ষা করি, আর তার ওই অবস্থা দেখে খুব হাসতে থাকি আমরা। শেষমেশ হেঁসো তার আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওখানেই ছটপট করতে করতে মারা যায়। তারপর আমরা পুরো ঘটনাটাকে একটা আত্মহত্যার রূপ দিই। আমি আর আমার ভাই মিলে হেঁসোর লাশটা ওখান থেকে সরিয়ে এই জঙ্গলে এনে ঝুলিয়ে দিই, যাতে দেখে এটা মনে হয় যে হেঁসো পাগলামি করতে করতে নিজের গলায় দড়ি দিয়েছে। কথাটা শুনে গোপালের চোখ রাগে লাল হয়ে যায়। সে তার বন্ধু না হলে এক্ষুনি গলা টিপে তাকে নিজের হাতে মেরে ফেলত। ছি প্রবীর, ছি, তোকে আমার বন্ধু বলতে লজ্জা করছে। আমি একজন
খুনির সাথে বন্ধুত্ব করেছিলাম। ছি, আমার তো আগেই সন্দেহ হয়েছিল। যখন সবাই হেসো লাশ দেখতে এসেছিল, তখন কারুর মুখে দুঃখের ছাপ আর কারুর মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছিল। একমাত্র তোর মুখটায় কেমন যেন অন্য রকমের ভয় দেখতে পাচ্ছিলাম আমি। এই ভয়টা মানুষ তখনই পায় যখন সে তার নিজের কোনো দোষ ঢাকতে চায়। তখন থেকেই তোর ওপর আমার সন্দেহ হয়। বেশ করেছিস, সন্দেহ করেছিস। আর একটা কথা বললে না, তোরে এমন হাল করব তুই দেখবি। প্রবীরের এই কথা শুনে গোপাল তাকে মারতে যাবে, এমন সময় হেসো তার উপরে ঝাঁপিয়ে পড়ল। পর মুহূর্তেই সবার চোখের সামনে হেসো প্রবীরের দেহটা এফোর ওফোর করে ছিঁড়ে ফেলল। রক্তে ভিজল মাটি। সবাই এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। মাটিতে পড়ে রইল প্রবীরের ছেঁড়া ফাটা আধ খাওয়া দেহটা। গোপালের রাগটা একটু হলেও ঠান্ডা হয়েছে। প্রবীর তার একমাত্র বন্ধু ছিল। তার যে এই অবস্থা হবে সে কোনোদিনও ভাবতে পারেনি। কিন্তু যাই হোক না কেন, তার সাজার কামনা গোপাল নিজেও করছিল। সবার মনে তাকে নিয়ে যা চিন্তা ভাবনা জন্মেছিল, তাতে প্রবীরের বাঁচার আশা না বরাবর ছিল। হেসোর ভূত আজ যদি তাকে ছেড়েও দিত, তাও সে গ্রামবাসী আর গোপালের হাত থেকে নিস্তার পেত না। এই ঘটনার কিছুদিন পর সব গ্রামবাসীদের মধ্যে জমিদার বাবুকে নিয়ে খুবই ঘৃণা জন্মাতে শুরু করল। সবার মধ্যে আলোচনা হতে লাগলো যে জমিদার বাবুর আশকারায় আজ তার দুই ছেলের এই অবস্থা হয়েছে। সে যদি ঠিক সময়ে তাদের শাসন করত, তাহলে হয়তো এরম কোনোদিনও হতো না। এ কথা জমিদারের কানে যাবার পর জমিদার খুবই অসুস্থ হয়ে পড়ে। একদিকে ছেলেদের হারানোর কষ্ট, আর একদিকে লোকেদের মুখে তাকে নিয়ে বদনাম আর ঘৃণা। সবকিছু মিলিয়ে তার এবার যেন দমটা বন্ধ হয়ে আসছিল। শয্যাশায়ী জমিদার বাবু শেষ পর্যন্ত এত অপমান সহ্য করতে না পেরে নিজের প্রাণ হারায়। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের পরিবেশনা। আজকের গল্প কেমন লাগলো তা জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নতুন একটা গল্পে।